জাভেদ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা গত 9 তারিখে, না, 9 তারিখে আমাদের আহ আপনাদের সাথে ক্লাস ছিল। অবশ্য ওই দিন ঢাকা শহরে প্রচন্ড জ্যাম ছিল। ওই দিন ছিল শেষ অফিস ডে ঈদের আগে। তো সে কারণে আহ প্রচন্ড জ্যামে আটকা পড়ে গেছে। আমি অফিসে চলে এসেছিলাম, কিন্তু অল্প কয়েক মিনিটের কারণে আপনাদের ঘোষণা করা হয়েছিল ক্লাস হবে না দিন। তো সেই ক্লাসটাই আজকে আবার হবে। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, আজকের লেকচার নাম্বার হলো 3, তাই না? আজকে হবে 3 নাম্বার লেকচার। এখানে দুটো টপিক আমাদের রিটেনে, বাংলা ফার্স্ট পেপারে ব্যাকরণের যে 30 নাম্বার থাকে, সেই 30 নাম্বারের মধ্যে একটা টপিক হলো একটা টপিক হলো প্রবাদ প্রবচনের প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। এখানে কিছু কথা আছে অবশ্য। নিহিতার্থ, আর আরেকটা হলো বাক্য রূপান্তর। হুম, এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। বোর্ড কি পুরোপুরি দেখা যাচ্ছে আমি যা লিখেছি? আহ হ্যাঁ, দেখা যাচ্ছে, তাই তো? তো আমি তো কিছুটা তাদের কমেন্টস একটু দেখতে চাচ্ছিলাম। আপনাদের ঈদ কেমন কাটলো সবার? হ্যাঁ, হ্যালো, যাবে? তবে ওকে, ঠিক আছে।
হুম, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এটা তো আমার এখানে এটা তো হওয়ার কথা। আচ্ছা, আচ্ছা, আমরা কথা কি শোনা যায়? আচ্ছা, তাহলে শুরু করি। শুরু করা যাক। প্রথমেই আসি প্রবাদ ও প্রচলনের এই প্রকাশ। আচ্ছা, এই প্রশ্নটা আমরা জানি, আমাদের সিলেবাস বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এবং বাংলা সিলেবাসের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে, নাম্বারের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আমরা দেখেছি যে একদম প্রথম থেকে দশম বিসিএস থেকে যে রিটেন পরীক্ষাগুলো হয়েছিল সেখানে হ্যালো, হ্যাঁ, বলো। যাবে, হ্যালো।
ওকে, শোনা যায়? আমার কথা আমি শুনি কেন? কিন্তু আমার কথা যে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, নতুন করে আবার না হলে লাইনে নিয়ে আসি, এটা ইয়ে করে দিই, লিভ নিয়ে নিই। এবার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু বলো, যাবে? এবার ঠিক আছে কিনা একটু বলো। আচ্ছা, এবার আসি প্রবাদ প্রবচন সম্পর্কে। আমরা বলছিলাম যে এই যে প্রশ্নটা আমাদের 27তম বিসিএস থেকে প্রশ্নের কিছু পরিবর্তন হয়েছিল। তো এই পরিবর্তনে আমরা লক্ষ্য করি অন্যান্য বারে যখন বাগধারা থেকে প্রশ্ন আসতো, বাগধারা দিয়ে এই 6টা বাগধারা দিত এবং সেগুলোর উপরে বাক্য অর্থ সহ বাক্য তৈরি করতে হতো। কিন্তু 27তম বিসিএস থেকে আমরা দেখলাম সেখানে একটা প্রশ্ন দিয়েছে কি প্রবাদ প্রবচনের, আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয় বোর্ডে, আমি একটু কি লিখেছে। আচ্ছা, তো লেখা আছে কি প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। তো এই প্রশ্নটা একটা প্রবাদ বাক্য দেওয়া হতো, সেখানে যেমন অতি দর্পে হত লঙ্কা, কিংবা কিংবা মনে করেন এরকম প্রবাদগুলো যখন দেওয়া থাকতো, কি বলা হতো, এই একটা প্রবাদ বাক্য দিয়ে আপনাকে ছয়টা বাক্যে এই প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করতে হবে। অতি দর্পে হত লঙ্কা, এই প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন। ব্র্যাকেটে লেখাই থাকতো 6টি বাক্যে, এবং নাম্বারও যেহেতু 6 বাক্যে এটার মূল অর্থটা, নিহিত অর্থটা আপনাকে প্রকাশ করতে হতো। এই বিষয়টা মূলত বাগধারার সমপর্যায়ে। ভাব সম্প্রসারণ আমরা কি করি, একটা বক্তব্য দেওয়া থাকে, একটা চরণ দেওয়া থাকে, সেখানে
আপনাকে কি করতে হবে, এর মূল ভাব অন্তর্নিহিত যে ভাব সেটা সম্প্রসারণ করতে হবে। তো সেখানে নাম্বার দেওয়া থাকে ভাব সম্প্রসারণের সাধারণত 20। তো 20 নাম্বার দেওয়া থাকলে সেটা কতটুকু লিখতে হবে এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন। তো এখানে পিএসসি একবার পরীক্ষায় উল্লেখ করে দিল যে 20 বাক্যে, অনধিক 20 বাক্যে মানে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকতো। তো 20 নাম্বার 20টা বাক্যের কথা বলা হতো। এক্ষেত্রেও প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশের ক্ষেত্রেও ঠিক সেটাই করা হতো। 6 নাম্বারের প্রশ্ন এটা, আপনাকে 6টি বাক্যে বলা হতো, 6টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন। এইভাবে এই প্রশ্নটা 28 থেকে শুরু করে প্রায় কত 35তম বিশেষ পর্যন্ত এইভাবে চলেছে, 35 না 34-এর আগ পর্যন্ত। কিন্তু 35তম বিশেষ থেকে এটার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেল। আগে যেমন একটা প্রবাদকে 6টা বাক্যে এটার মূল ভাব সম্প্রসারিত করতে হতো, সেক্ষেত্রে আবার উত্তরের যে প্রক্রিয়াটা এটা নিয়ে অনেক রকমের অনেক বইয়ের মধ্যেও, এমনকি অনেক বইয়ের মধ্যেও এটা নিয়ে মানে বিভিন্ন রকমের উত্তর দেওয়ার প্রক্রিয়াটা দেখা যায়। যেমন কোনো বাক্যের কোনো বইয়ের মধ্যে দেওয়া থাকে কি একটা গল্প আকারে দেয়, সেই গল্পের শেষে গিয়ে বলে যে সুতরাং আমরা বলতে পারি কি, যেমন অতি দর্পে হতলঙ্কা। আবার কোন কোন বইয়ের মধ্যে দেখা যায় যে 6টা বাক্যে মানে 6টা উদাহরণের মাধ্যমে এটা প্রকাশ করা হয়। এইটা পরবর্তীতে 35তম বিশেষ থেকে পরিবর্তন হয়েছে। 35তম বিশেষ থেকে আমরা দেখেছি যে এখানে আবার ওই আগের অর্থাৎ 27তম বিশেষের আগের যে প্রক্রিয়াটা ছিল, যেমন বাগধারা গুলো দেওয়া হতো, ওই বাগধারা দিয়ে এগুলো কি করা হতো, বাগধারা দিয়ে এগুলোর অর্থ সহ বাক্য তৈরি করতে বলতে হতো। ঠিক আছে, তো আমরা এরপরে আমরা দেখেছি যে কোন বিশেষ 28, 29, 30, 31, 32, 33, 34তম বিশেষ পর্যন্ত এইরকম প্রক্রিয়া চলেছে। 35তম বিশেষ থেকে আমরা দেখেছি যে বাগধারা দেওয়া হয়েছে, এই 35, 36, 37, তারপরে 40 এই বিশেষ গুলোতে আমরা দেখেছি কি শুধু বাগধারা গুলো দেওয়া হয়েছে, এগুলোর অর্থ তৈরি করতে হয়েছে, অর্থ সহ বাক্য লিখতে হবে। তো আমরা একটু দেখে নিই, এগুলো তো আমরা বাগধারা তো ছোটবেলা থেকেই পড়ে এসেছি, অক্কা পাওয়া, অকাল কুষ্মাণ্ড, আকাশ কুসুম কল্পনা, এরকম কত শত শত বাগধারা মুখস্থ করে ফেলেছি, তাই না? তবে 35তম বিশেষ থেকে যে বাগধারা গুলো এসেছে এগুলো সচরাচর কমন না, চোখে পড়ার মতো না, বা চোখে পড়েও নাই, এরকম কিছু বাগধারা ছিল। আমি আপনাদের 35তম বিশেষ থেকে শুরু করে 40তম বিশেষ পর্যন্ত যে বাগধারাগুলো এসেছে আমি সেগুলো একটু আপনাদের আলোকপাত করছি। আর আপনাদের হাতে নিশ্চয়ই বই আছে, যেহেতু আপনারা আমাদের কোর্স ম্যাটেরিয়ালসটা সবাই নিয়েছেন, তাই না? তো এখানে আপনাদের হাতে যেহেতু বই আছে আমি শুধু একটু আলোকপাত করে দিব যে 35 থেকে আপনাদের আসলে এখনকার স্ট্যান্ডার্ড হলো 35তম বিশেষ থেকে একদম সম্প্রতি যে বিশেষ হয়েছে সেই বিশেষের প্রশ্নগুলোকে অনুসরণ করা। তো সচরাচর যে বাগধারাগুলো আপনারা পড়েছেন বা আগে পড়া আছে সেগুলো থেকে একটু ব্যতিক্রম আমি কিছু কিছু বাগধারা আপনাদের এখানে উল্লেখ করছি। যেমন 35তম বিশেষে এসেছে, 35তম বিশেষে একটা যদিও এখানে প্রশ্ন কিন্তু আপনাদের লেখা আছে কি যে প্রবাদ প্রবচনের নিহিতার্থ লিখুন, প্রবাদ প্রবচনের নিহিতার্থ লিখুন, এটা যদিও লেখা আছে কিন্তু আসলে এগুলো এক একটা বাগধারা। ওইভাবে আপনার আগের যেমন ওই যে বললাম যে 34তম বিশেষ পর্যন্ত যে একটা প্রবাদ দিয়ে 6টা বাক্যে এটা রূপান্তর করতে বলবে বা 6টা বাক্যে এটা প্রকাশ করতে বলবে, ওইরকম না, 6টা বাগধারা এখানে আলাদা দেওয়া হয়েছে। তো যে বাগধারাগুলো 35তম বিশেষে এসেছে আমরা একটু দেখে নিই। যেমন একটা আছে হরি ঘোষালের গোয়াল, হরি ঘোষালের গোয়াল। তো নরমালি এই বাগধারাগুলো আপনারা স্কুল কলেজে, বাগধারার সাথে পরিচয় স্কুল কলেজে, তাই না? এরপরে আর আসলে ওইভাবে বাগধারার সাথে আপনাদের পরিচয় ঘটে নাই।
তো হরি ঘোষালের গোয়াল এটা হলো মানে অলস, অলস যারা বা যারা হলো নিষ্কর্মা, অকর্মণ্য যেটাকে বলে, নিষ্কর্মা লোক, তাদের কোলাহলপূর্ণ আড্ডা। তাহলে কি হলো, হরি ঘোষালের গোয়াল এটার অর্থ হলো অকাল ও নিষ্কর্মা লোকদের কোলাহলপূর্ণ আড্ডা। তো এটা একটা প্রবাদ এসেছিল 35-এ। আপনারা একটু দেখবেন 35-এর যে বাগধারাগুলো, সেই বাগধারাগুলো কিন্তু অত সহজ ছিল না। তারপরে ঘুটে পড়ে গোবর হাসে, কি ঘুটে পড়ে গোবর হাসে, অর্থাৎ অপরের যে দুঃখ, অপরের যে কষ্ট বা অপরের যে বিপদ, সেটাতে উল্লসিত হওয়া, অপরের দুঃখে বা কষ্টে বা বিপদে উল্লসিত হওয়া, এটা অবশ্যই নিচু মনের পরিচয়। তো এটাকে কি বলছে, ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে 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 চিনেন তো? ঘুটে হলো ওই গোবরেরই প্রোডাক্ট। গোবর যখন শুকিয়ে যায় তখন সেটাকে ঘুটে বলে। এই ঘুটে পড়ে কি হয়, এটা কি হয়ে যায়, ছাই হয়ে যায়। কিন্তু এই ঘুটেটা কিসে থেকে আসে? গোবর থেকে আসে। তো ঘুটে পুড়ে এসে কি করছে, গোবর নিজেই হাসছে। তো ঘুটে পড়ে গোবর হাসে, এটার অর্থ হলো কি তাহলে, যে অপরের দুঃখে বা বিপদে কি হওয়া, আনন্দিত হওয়া বা উল্লসিত হওয়া। আর একটা হলো চিত্রগুপ্তের খাতা। চিত্রগুপ্তের খাতা, এটা এই প্রবাদগুলো বিভিন্ন ধরনের যে আমাদের সাহিত্যিক যারা, বড় বড় সাহিত্যিক যারা, তাদের সাহিত্যকর্মে বিভিন্ন ধরনের বাক্যে এরকম প্রবাদগুলো তারা ব্যবহার করেছেন। তো চিত্রগুপ্তের খাতা এটা হলো সবকিছু লিখিত খাতা, মানে খাতায় সবকিছু কি থাকবে, লেখা থাকে, এরকম খাতা চিত্রগুপ্তের খাতা, তার মানে সবকিছু লিখিত খাতা। আচ্ছা, আর একটা হলো ওঝার বেটা বনগরু। ওঝা তো চিন তাই না? ওঝা হলো কি করে, ওঝা হলো যে কি করে ঝাড়ে ঝাড়ে সাপের বিষ নামায়, ওঝা, তাই না? তো ওঝার বেটা, বেটা মানে ছেলে, বনগরু, বনগরু মানে কি, বনের গরু। তো ওঝার বেটা বনগরু, তার মানে এটা হলো পণ্ডিত তার ছেলে, যে সে হলো মূর্খ, মানে পণ্ডিতের মূর্খ ছেলে। গরু, ওই যে বলে না যে তুই একটা গরু, হ্যাঁ, তো গরু আর বন গরু, গরু এমনি নর্মাল বললে প্রেস্টিজটা একটু থাকে, কিন্তু বন গরু বনের গরু, তাই না? তো ওঝার বেটা বন গরু, মানে ওঝা তার যতটুকু সম্মান আছে, তার ছেলে গরু, বন গরু, তার মানে কি, যে পণ্ডিত তার অপর মানে কি মূর্খ ছেলে আর কি, হ্যাঁ, মূর্খ পুত্র বা ছেলে যেটাই বলেন। শিখণ্ডী খাড়া করা, শিখণ্ডী খাড়া করা মানে কি, আড়ালে থেকে অন্যের কাজ করা, আড়ালে আড়ালে থেকে অন্যায় কাজ করা, অন্যায়, আড়ালে থেকে অন্যায় কাজ করা, এটা হলো শিখণ্ডী খাড়া করা। আচ্ছা, একটা দেখি, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, শব্দটাই শুনেছেন কিনা আগে? এই বইয়ের মধ্যে পড়ার আগে মনে হয় কখনো এই শব্দের সাথে পরিচয় ঘটেনি। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটা হলো বৈচিত্র্যহীন বা একঘেয়ে, ঠিক আছে? থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, একঘেয়ে। তো এই ছিল আমাদের 35তম বিসিএস এ যে প্রবাদ প্রবচন, যদিও বলছি এটা আসলে বাগধারা হিসাবেই এগুলো এসেছে। তাহলে এখানে 6টা প্রবাদ আমরা পেয়েছি, এই 6টাতে 6 নাম্বার। ওকে, এবার দেখি আমরা 36তম বিসিএস এ। 36তম বিসিএস এও ঠিক একইভাবে এভাবে এসেছে, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ করুন। সেখানে যে প্রবাদগুলো এসেছে আমরা এগুলো বাগধারা হিসাবেই জানি। একটা হলো উড়নচণ্ডী, কি উড়নচণ্ডী। আচ্ছা, তারপরে কি এসেছে, খণ্ড প্রলয়। খণ্ড প্রলয় মানে হলো মানে তুমুল কাণ্ড, হ্যাঁ, খণ্ড প্রলয় এটা হলো তুমুল কাণ্ড। তারপরে আসলে মুসল নেই ঢেকি ঘরে চাঁদোয়া, কি আসলে মুসল নেই ঢেকি ঘরে চাঁদোয়া, এটা অর্থ হলো যে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অভাব। তাহলে কি এটা প্রবাদটা হলো, আসলে মুসল নেই, আসলে মুসল নেই ঢেকি ঘরে চাঁদোয়া।
তাহলে কি অর্থ হলো? এটার অর্থ হলো উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব। আমরা বিভিন্ন কাজকর্মে এরকম কাজ কাজ শুরু হয়ে গেছে, কাজ করছে, এই সময় দেখছি একদম অগোছালো, কোনো শৃঙ্খলা নাই, কোনো মানে সুষ্ঠুভাবে কাজগুলো সম্পন্ন হচ্ছে না। এটাকেই বলে আসলে মুসল নেই ঢেকি ঘরে চা দেওয়া, তাই না? যার কর্ম যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে। কি বললাম? যার কর্ম তার সাজে। আপনাদের কাছে বই থাকলে শুধু মিনিংটা দেখে নিলেই হবে। আপনাদের কাছে বই না থাকলে আমি বলছি, আপনারা লিখে নিতে পারেন। হ্যাঁ, কি? তাহলে যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে, কথাটা একটু লিখে নেন। যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে, অর্থাৎ পটু লোকের পক্ষে যা সহজ, অপটু লোকের পক্ষে তা অসম্ভব। যে দক্ষ তার কাছে কাজটা যেরকম সহজ, যে অদক্ষ অপটু তার কাছে সেটা কি অসম্ভব। তাহলে কি প্রবাদটা? যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে। ঠিক আছে? যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে। তাহলে কি অর্থটা হচ্ছে? পটু লোকের পক্ষে যা সম্ভব, অপটু লোকের পক্ষে তা মানে অসম্ভব। পটু লোকের পক্ষে এটা সহজ, মানে সম্ভব, কিন্তু অপটু যে তার কাছে এটা কি অসম্ভব। আচ্ছা, তারপরে এটা একটু সহজ ছিল, একাদশে বৃহস্পতি, তাই না? এটা সৌভাগ্য বা মহা সৌভাগ্য, একাদশে বৃহস্পতি। আচ্ছা, আটে পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়। কথাটা লেখেন, আটে হাইফেন দিয়ে পিঠে, আটে পিঠে দড়, আটে পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়। তার মানে এটা যেটা বোঝাচ্ছে যে প্রস্তুতি অর্জনের শেষে কাজে হাত দেওয়া উচিত। প্রস্তুতি অর্জনের শেষে মানে প্রস্তুতি গ্রহণ করে, যেমন আপনারা বিসিএস দিচ্ছেন, এই যে লিখিত পরীক্ষা দিচ্ছেন, দেখা গেল পড়াশোনা ঠিক মতো করলেন না, পরীক্ষার হলে গেলেন, তাহলে কি হবে? তখন গিয়ে মনে হচ্ছে যে প্রিপারেশনটা যদি নিয়ে আসতাম ঠিক মতো, তাহলে পরীক্ষাগুলো মনের মতো দিতে পারতাম। এটাই হচ্ছে কি মানে প্রস্তুতি গ্রহণ শেষে কি কাজে হাত দেওয়া উচিত। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আটে পিঠে দড়, আটে পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়। এই গেল 36তম বিসিএস এর প্রশ্ন। এবার আসেন 37তমতে এখানেও কিছুটা কোশ্চেন কঠিন ছিল, তবে কিছু কিছু সহজ ছিল। যেমন হরিষে বিষাদ। হরিষে বিষাদ মানে হলো আনন্দে দুঃখ। হরিষে হর্ষকে কি বলছে? হরিষে, তাই না? তাহলে হরিষে বিষাদ এটা হলো কি আনন্দে দুঃখ। তারপরে সুলুক সন্ধান, এটা হলো খোঁজ খবর। সুলুক সন্ধান কি পাত্র চাই পাত্রী চাই, তো পাত্র পাত্রী খোঁজার আগে কি করতে হবে? সুলুক সন্ধান করতে হবে না? পাত্র সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য কি করতে হবে? সুলুক সন্ধান করতে হবে, খোঁজ খবর নেওয়া। মন্নামতি, এটা আপনারা পারেন। মন্নামতি অস্থির মানব মন, তাই না? বা মানব চিত্তের অস্থিরতা, অস্থির মানব মন বা মানব চিত্তের অস্থিরতা, এটা হলো মন্নামতি। সোনার কাঠি রূপোর কাঠি, এটার অর্থ কি? সোনার কাঠি রূপোর কাঠি, এটার অর্থ হলো মরা বাঁচার লড়াই। আর আমি শুধু একটু এগুলো সহজ আছে বলে যাচ্ছি, এবার একটু কঠিন অবশ্য। ঘুটে পড়ে গোবর হাসে, এটা কিন্তু একবার আমরা পেলাম কোন বিসিএস বলেন তো? এটা হলো 35তম বিসিএস এসেছে, আবার এটা 37তম বিসিএস এসেছে। ঘুটে পড়ে গোবর হাসে, কি বললাম? অন্যের বিপদে কি হওয়া? উল্লসিত হওয়া। তারপরে বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া, বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া, তার মানে কি? শিক বুঝেন তো? ওই শিকা আছে না, খাবার টাবার আছে, ওই খাবার কি হয়ে গেল মানে শিকেটা ছিঁড়ে ঠাস করে নিচে পড়ে গেল, নিচে ছিল বিড়াল, তো বিড়ালের পছন্দ মতো মনের মতো খাবার সে পেয়ে গেল। তাহলে এটা কি বলবেন? এটাকে বলা হবে অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ, এবং সেটা কি হঠাৎ, তাই না? তাহলে হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ, এটাকে কি বলছে? বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া।
বিড়ালের ভাগ্যে শিখেছিলাম। এই গেল হলো আপনার 37তম বিশেষ। এবার আসি 38তম বিশেষ। 38তম বিশেষে যে প্রশ্নগুলো এসেছে, আমরা কাটে ডেকি, এটা একদম ক্লাস 6 থেকে জানেন, অপদার্থ, তাই না? শাক দিয়ে মাছ ঢাকা, এটাও জানেন। শাক দিয়ে মাছ ঢাকা, এটার অর্থ কি বলেন? যেটা বড় অপরাধ, গুরুতর অপরাধ, সেটাকে কি সহজে কি করা, ঢেকে মানে ঢাকার বা এটাকে গোপন করার চেষ্টা করা, তাই না? শাক দিয়ে মাছ ঢাকা। তামার বিষ, তামার বিষ অর্থের খারাপ প্রভাব, কুপ্রভাব। আর মিশ্রি ছুরি, মিশ্রি ছুরি সেটা হলো কি মিষ্টি করে বলা, মিষ্টি করে বলা নির্মম যে কথা, সেটাকে বলা হয় মিশ্রি ছুরি। মিষ্টি করে বলা নির্মম কথা। আচ্ছা, আর একটা হলো ঠক বাজতে গা। হ্যাঁ, এটা কিন্তু 40তম। ঠক বাজতে গা, এটা হলো পরিণামে শূন্য লাভ। ঠিক আছে? তো এগুলো ছিল প্রবাদ প্রবচনের অর্থ। অর্থাৎ আমরা তাহলে যেটা দেখতে পাচ্ছি যে প্রবাদ প্রবচনের যে নিহিত অর্থ, একটা হলো আপনাদের আগের থেকেই পুঁজি কিছু আছে, প্রবাদ প্রবচন বা বাগধারা, এগুলো নর্মালি যে কোনো বই খুঁজলেই সাধারণত যে সহজ সহজ গুলো থাকে, আমরা দেখলাম এগুলোর মধ্যে সম্প্রতি যে প্রশ্নগুলো এসেছে, এগুলোর মধ্যে আপনার জানাশোনার মধ্যে বা পরিচিত, এগুলোর মধ্যে সংখ্যা কিন্তু খুবই কম। মাত্র 2টা 5টা 6টার মধ্যে 1টা 2টা আমরা এরকম পাচ্ছি, কিন্তু অধিকাংশই আসছে কি কঠিন কঠিন। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, একটু যেগুলো সাধারণত একটু জটিল, হ্যাঁ, যেগুলো একটু মানে কমন না, এগুলো আপনাদের একটু খুঁজে খুঁজে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর 34তম বিশেষ পর্যন্ত, 27তম থেকে 34তম বিশেষ পর্যন্ত যে প্যাটার্নের প্রশ্নটা ছিল, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, এই এই টাইপের প্রশ্ন যেহেতু আর আসছে না, বাগধারায় আসবে, সুতরাং বাগধারাটাই আপনারা অনুসরণ করবেন। আর যদি প্রবাদ ওইভাবে আসেও, তো ওইটা কি করবেন আপনারা, ওইটাকে মানে মূল অর্থটা যেভাবে ভাব সম্প্রসারণ করে থাকেন, ওইভাবে 6টা বাক্যের মধ্যে অর্থটা বলে দিবেন। ঠিক আছে? তো এটা ছিল আমাদের প্রবাদ প্রবচন। এখানে আসলে আপনাদের পুরো দায়টা আপনাদের উপরে, ক্লাসে এটার উপরে কতটা সাইজ করা যাবে, তাই না বলেন? আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে চলে আসি, সেটা হলো বাক্যে রূপান্তর। তো বাক্যে রূপান্তরের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের সবচেয়ে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, আগে আমরা দেখে নিই একটু যে বাক্যটা কি। বাক্যটা হলো কতগুলো শব্দ মিলে কি হবে, একটা একটা মনের ভাব প্রকাশিত হবে, একটা পরিপূর্ণ বক্তব্য সেখানে কি হয়, প্রকাশিত হয়, তাই না? তো বাক্যে রূপান্তরের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খুব মানে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, সেটা হলো বাক্যে অর্থের পরিবর্তন হবে না। অর্থের পরিবর্তন না ঘটিয়ে কি করতে হবে, এটাকে বিভিন্ন দিক থেকে রূপান্তর করতে হয়। তো বাক্যে রূপান্তরের ক্ষেত্রে কয়েকটা দিক, যেমন গঠন অনুসারে বাক্য আছে, তাই না? গঠন অনুসারে আমরা বাক্য জানি কত, গঠন অনুসারে বাক্য কয় প্রকার, সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। তাহলে গঠন অনুসারে যে এই 3 প্রকার বাক্য, এটাকে আমাদের কি করতে হবে,
রূপান্তর করতে হবে। আর আরো বিভিন্ন উক্তির ক্ষেত্রে রয়েছে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি, সেক্ষেত্রেও বাক্যের পরিবর্তন হয়। তো বাক্যের যে পরিবর্তন হয় সেটা সাধারণত তিনটা দিক থেকে হয়ে থাকে। কয়টা দিক থেকে? তিনটা দিক থেকে সাধারণত বাক্যের পরিবর্তন হয়ে থাকে। তো প্রথম আমরা দেখে নিই একটু গঠন অনুসারে বাক্যের পরিবর্তন। তো গঠন অনুসারে বাক্যের যে পরিবর্তন হয় তিনটা বাক্য। তাহলে গঠন অনুসারে বাক্য কয় প্রকার? সরল, জটিল এবং যৌগিক। এই তিনটা বাক্য সম্পর্কে আমরা একটু আগে দেখে নিই। সরল বাক্য কোনটা, যৌগিক বাক্য, জটিল কোনটা এবং যৌগিক কোনটা, তাই তো? তো সরল বাক্য প্রথমে আসি। সরল বাক্য হতে গেলে দুটো অনিবার্য এন্টিটি থাকতে হয়, অনিবার্য দুটো উপাদান থাকতে হবে। একটা হবে কর্তা, কি থাকতে হবে? একটা হবে কর্তা, আর আরেকটা হবে ক্রিয়া। কি ক্রিয়া? সেটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে সরল বাক্য হওয়ার জন্য দুটো শর্ত, একটা কর্তা আর একটা হলো সমাপিকা ক্রিয়া। কর্তা যে করে, যেমন পল্টু পড়ে, লিখেছি পল্টু পড়ে। এখানে এই যে বাক্যটা আমি লিখেছি পল্টু পড়ে, এখানে দুটো উপাদান আছে। কি? একটা হলো পল্টু যেটা হলো কর্তা, আর একটা হলো পড়ে যেটা হলো সমাপিকা ক্রিয়া। তো সরল বাক্যের ক্ষেত্রে এই দুটো অনিবার্য উপাদান থাকতেই হবে, কর্তা থাকতে হবে এবং কি থাকতে হবে? সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তবে কখনো কখনো কি হয়, কর্তাটা সাইলেন্ট থাকে অনেক সময়, অথবা ক্রিয়াও অনেক সময় সাইলেন্ট থাকতে পারে। কোনো বাক্যে কর্তাও যেমন সাইলেন্ট থাকতে পারে, কোনো বাক্যে ক্রিয়াটাও সাইলেন্ট থাকতে পারে। যদি ইংরেজি বাক্যের ক্ষেত্রে ক্রিয়াটা কখনোই কি হতে পারে না, ক্রিয়াটা কখনোই সাইলেন্ট থাকতে পারে না, অনুক্ত থাকতে পারে না, ক্রিয়াটাকে উল্লেখ করতে হয়। যেমন বাংলা বাক্যে আমি যদি বলি যে ইনি আমার ভাই, ইনি আমার ভাই, তো এখানে ইনি আমার ভাই, এই যে এই বাক্যে কিন্তু কোনো ক্রিয়া পাচ্ছি না। কি লিখছি? ইনি আমার ভাই। বলেন তো এই বাক্যে কোনো ক্রিয়া আছে? এই বাক্যে কিন্তু কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি না, বাট অবশ্যই বাক্যে ক্রিয়া থাকতে হবে। ক্রিয়া হলো একটা মানে মাদার অফ সেন্টেন্স, একটা বাক্যের মা। ক্রিয়া ছাড়া কি হতে পারে না? বাক্য তৈরি হতে পারে না। বাংলা বাক্যে ক্রিয়া অনেক সময় সাইলেন্ট থাকলেও ইংরেজি বাক্যে সেটা প্রকাশিত হতে হয়। এখানে ক্রিয়াটা কি? এখানে ক্রিয়াটা হলো হন। ইনি আমার ভাই হন। এই যে হনটা এখানে আমরা উল্লেখ করি। তাহলে বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়াটা অনেক সময় কি হতে পারে? অনুক্ত থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। তো আমরা সরল বাক্যকে এই দুটো উপাদানে দেখতে পাই, কিন্তু সবসময় কি সরল বাক্য এত সরল থাকে? সরল বাক্য কি এত সহজে আমরা দেখি? এত সহজে কি আমরা দেখতে পাই? অনেক সময় দেখা যায় বাক্য সরল কিন্তু এত বড়। তাহলে কি থাকে সেই বাক্যের মধ্যে যে কারণে বাক্যটাকে এত বড় দেখা যায়? এই যে কর্তার আগে এবং পরে, আগেও কিছু সম্প্রসারিত কথা থাকতে পারে, যেটা কি করে? কর্তাকে বিশেষায়িত করে। তো বিশেষায়িত করে সেটা হলো এই যে সম্প্রসারিত যে ইয়েগুলো, বাক্যের উপাদানগুলো, সেগুলো কি করে? বিশেষায়িত করে মূলত। তো সেটা কর্তাকেও করতে পারে, আবার ক্রিয়াটাকেও করতে পারে। যেমন পল্টু, আমি যদি এখানে বলি, কি বললাম? তারা বিবির মরদ পোলা, তারা বিবির মরদ পোলা পল্টু। তাহলে এখানে কি হলো? এখানে কর্তা কিন্তু পল্টুই থাকলো। তাহলে এইটা কি? এটা হলো এই যে কর্তা, সেটা কি? সম্প্রসারিত, সেটা কি? সম্প্রসারিত উপাদান, যেটা কি করেছে? কর্তার আগে বসেছে।
তারাবিবির মরদ পোলা পল্টু, মরদ পোলা পল্টু, এখানে আরো আপনি অনেক কথা বলতে পারেন। তারাবিবির মরদ বড় পোলা, তারাবিবির মরদ মানে উচ্চ শিক্ষিত বিলাত ফেরত বড় মরদ বড় পোলা, এইভাবে আপনি বলতে পারেন। তো কি হলো, সেগুলো কি হলো, বড় হয়ে গেল। আবার পরে, এই যে পরে, পরে এটা ক্রিয়া, ক্রিয়াটাকেও আপনি বিশেষায়িত করতে পারেন। কি পড়ে, যেমন রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, নোবেল পুরস্কার প্রাপ্ত, নোবেল পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়ে। তাহলে এখানে সরল বাক্য, আমরা দুটো উপাদান থাকে, কর্তা এবং ক্রিয়া, কিন্তু দুটো উপাদানের সাথে আর যা থাকে সেগুলো কি, সেগুলো এই কর্তা বা ক্রিয়াকে কি করে, বিশেষায়িত করে, সেটার সাথে সম্পৃক্ত বা সম্প্রসারিত হিসেবে এগুলো যুক্ত হয়। ঠিক আছে, সম্প্রসারিত অংশ। তাহলে আমরা একটা বাক্যের ক্ষেত্রে, একটা বাক্যের দুইটা উপাদান, কয়টা উপাদান, একটা বাক্যের দুইটা, একটা হলো, যেমন এটা আমি যদি বলি তারাবিবির মরপোলা পল্টু কি পড়ে, রবীন্দ্রনাথের, এখানে যদি যোগ করি বিশ্বকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, তারপরে পড়ে, তাই না? এখন দেখেন তারাবিবির মরদপোলা পল্টু বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়ে, এই যে বাক্যটা, এই বাক্যের আসলে দুইটা অংশ, একটা হলো বাক্যের উদ্দেশ্য, একটা হলো বাক্যের উদ্দেশ্য, আর একটা হলো আর থাকে বাক্যের বিধেয়। কি থাকবে, একটা বাক্যের উদ্দেশ্য থাকে, আর একটা বাক্যের বিধেয় অংশ থাকে। উদ্দেশ্য কোনটা, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয় ওটা বিধেয়, তাই তো? আচ্ছা, এখন এই যে বাক্যটা এখানে তারাবিবির মরদ পোলা পল্টু রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়ে, এই বাক্যে উদ্দেশ্য কোনটা, উদ্দেশ্যটা হলো এই পুরাটা, এই পুরাটা পল্টু পর্যন্ত, এটা হলো উদ্দেশ্য। আর কি, বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়ে, এটা হলো বিধেয়। কারণ কি, এখানে যার সম্পর্কে বলা হয়, কার সম্পর্কে, পল্টু সম্পর্কে, পল্টু সম্পর্কে আগে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ওই কর্তারই অংশ, উদ্দেশ্যেরই অংশ, এই জন্য পুরাটা হলো উদ্দেশ্য, আর এগুলো বিধেয়ের অংশ, এই জন্য পুরাটা হলো বিধেয়। তাহলে একটা বাক্যে মানে প্রথমত দুইটা ভাগ করা হয়, একটা উদ্দেশ্য একটা বিধেয়। এখন এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য এটাকে আবার ভাগ করবেন আপনি, যে মূল উদ্দেশ্য কোনটা আর উদ্দেশ্যের সম্প্রসারিত অংশ কোনটা। আপনাকে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে এই বিষয়টা আগে বুঝতে হবে। একটা হলো বাক্যের উদ্দেশ্য বিধেয় আপনি আলাদা করলেন, এবার উদ্দেশ্য, উদ্দেশ্য যেটা আপনি আলাদা করেছেন, এই উদ্দেশ্যের মধ্যে উদ্দেশ্য পদ কোনটা আর উদ্দেশ্যের সম্প্রসারিত অংশ কোনটা। তাহলে এখানে পল্টু এটা হলো উদ্দেশ্য, আর এটা হলো উদ্দেশ্যের সম্প্রসারিত অংশ, পরে এটা হলো বিধেয়, আর এগুলো হলো বিধেয়ের সম্প্রসারিত অংশ। তাহলে এক্ষেত্রে সরল বাক্যে রূপান্তর করতে, সরল বাক্যকে চিনতে হলে তো দুটো অংশ লাগবে, আর সরল বাক্যকে যখন আপনি জটিল বাক্যে রূপান্তর করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, এই দুইটা না বুঝলে আপনি দেখা যাবে যে অন্য কিছুর মধ্যে আপনি কি খালি ঘুরপাক খাচ্ছেন। কিন্তু আপনি যদি মূল উদ্দেশ্য কোনটা আর মূল বিধেয় কোনটা এটাকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি সহজে কি করতে পারবেন। বিধেয় বলতে আমি এখানে মানে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ কোনটা, বিধেয় পদ কোনটা, যেটা বিধেয় পদ যেটাকে আমরা কি বলছি, সমাপিকা ক্রিয়া। কারণ আমাদের পরিবর্তন এগুলোর হবে না, এগুলোর পরিবর্তন হয় না, পরিবর্তন হয় মূলত ক্রিয়ার পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা, এই গেল সরল বাক্য। সরল বাক্যের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যখন আমরা একাধিক বাক্য দেখব, সেক্ষেত্রে একটা বড় বাক্য দেখবো, সেখানে যদি সেটা যদি জটিল বাক্য হয় কিংবা সেটা যদি যৌগিক বাক্য হয়, সেক্ষেত্রে কি করতে হয় সেটা আমরা আসছি পরে শিখব। এবার আসেন জটিল বাক্য। সরল বাক্য সম্পর্কে আশা করি আপনার ধারণা পরিষ্কার হয়েছে, যে সরল বাক্যের মধ্যে দুটো অংশ থাকবে, একটা কর্তা আর একটা হলো ক্রিয়া। আর
কর্তা এবং ক্রিয়ার সাথে আনুষঙ্গিক অনেক কথা যুক্ত হতে পারে, কিন্তু সেটা উদ্দেশ্যের সম্প্রসারিত অংশ হতে পারে, আর বিধের মানে ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়ার বা বিধের সম্প্রসারিত অংশ হতে পারে। কিন্তু আমাদের মূল দুটো জিনিস উদ্ধার করতে হবে প্রথমেই, সেটা হলো কর্তা কোনটা আর সমাপিকা ক্রিয়া। এবার আসেন জটিল বাক্য। আচ্ছা, জটিল বাক্য যদি হতে হয়, তাহলে জটিল বাক্যে কি থাকে? আর আমি একটা উদাহরণ দিই আপনাদের, তাহলে সহজে বুঝবেন। এটা কি একটা গাছ, তাই তো? এটা যদি একটা গাছ হয়, আচ্ছা, অনেক সময় দেখা যায় গাছের সাথে এইভাবে ঝুলছে, এভাবে আমরা ঝুলতে দেখি না? ঝুলতে দেখি। এটাকে কি বলে? লতা। আর এটা হলো মূল বৃক্ষ, নাকি? এখন কে কার সাথে ঝুলে থাকে? লতা বৃক্ষ বা গাছের সাথে, নাকি গাছ লতার সাথে? তো এখানে লতা যদি গাছের সাথে ঝুলে থাকে, তাহলে লতা হলো এই গাছের কি উপর নির্ভরশীল। গাছ যদি কেটে ফেলা হয়, তাহলে লতাটাও কি কেটে পড়ে যাবে। যেটা যেটা নির্ভরশীল সেটাকে কি, সেটা সেটা মানে অস্তিত্বহীনতা, মূল যেটা, সেটার কোনো অঙ্গহানি ঘটায় না, সেটাকে কোনোভাবে ব্যাহত করতে পারে না। কিন্তু মূল যেটা, সেটাকে যদি অস্তিত্বহীন করে ফেলা হয়, তাহলে সেটার আশ্রিত যে, তারও কি হবে? অস্তিত্বহানি ঘটবে। তো এখানে এই যে একটা হলো মূল বৃক্ষ, আর একটা হলো তার তার আশ্রিত বা নির্ভরশীল বৃক্ষ। এই যে গাছটা, এটাকেই বলা হয়, এটা হলো এই জটিল বাক্যের দুটো অংশ। জটিল বাক্যে কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো মূল, আর একটা হলো আশ্রিত। একটা মূল আর একটা হলো আশ্রিত। জটিল বাক্যের দুটো অংশ থাকবে, একটা হবে মূল বাক্য, আর একটা হলো আশ্রিত খণ্ড বাক্য। একটা থাকবে মূল বাক্য, আর একটা থাকবে আশ্রিত খণ্ড বাক্য। ঠিক আছে? তো এখানে মূল বাক্যের সাথে মূল বাক্যের সাথে আশ্রিত খণ্ড বাক্যটা কি হয়ে থাকে? নির্ভরশীল হয়ে থাকে। যেমন একটা বাক্য লিখছি আমি, যদি তুমি আসো তাহলে আমি যাব। এখন এই যে বাক্যটা আমি লিখেছি, যদি তুমি আসো তাহলে আমি যাব, আপনি কিভাবে বুঝবেন যে এই বাক্যে এটা মূল অংশ আর এটা আশ্রিত খণ্ড বাক্য? এখানে কোনটা মূল বাক্য আর কোনটা আশ্রিত খণ্ড বাক্য মাথায় রাখবেন। যেটা আশ্রিত খণ্ড বাক্য সাধারণত এটা আগে থাকে, যেটা আশ্রিত খণ্ড বাক্য এখানে কি, এটা সাধারণত আগে থাকে এবং এটা পরে একটা কমা বসে, আর এটা মূল শর্তটা এটার সাথেই জুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আশ্রিত যেটা, সেটার সাথেই কি শর্তটা জুড়ে দেওয়া হয়। এখানে এই যে আমি যাব বা তাহলে আমি যাব, এটা কিন্তু একটা প্রধান খণ্ড বাক্য, এটা প্রধান বাক্য। আর যদি তুমি আসো, এই যে শর্তটা, এটা হলো আশ্রিত খণ্ড বাক্য। তাহলে একটা জটিল বাক্যের দুটো অংশ থাকবে, একটা হলো মূল অংশ আর একটা হলো আশ্রিত অংশ। মূল খণ্ড বাক্য আর আশ্রিত খণ্ড বাক্য। এখন এই যে মূল বাক্য আর আশ্রিত খণ্ড বাক্য, এই দুটার মধ্যে কি থাকে? দুটো বাক্যকে কি করা হয়? কতগুলো মানে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক দ্বারা এগুলোকে কি করা হয়? সংযুক্ত, মানে দুটো বাক্যের মধ্যে কানেকশন তৈরি করা হয়। সেগুলো কি? এই যে সাপেক্ষ যোজক, যেমন যদি, তাহলে, এরকম কি আছে যেগুলো দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা হয়? যেমন দেখেন, যদি তাহলে, এখানে একটা আছে যদি তাহলে, তারপরে যেন তেন,
তারপরে যেখানে সেখানে, তারপরে যা তা, এর মধ্যে সর্বনাম আছে, আবার যারা তারা, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যখন তখন, যেই সেই অথবা যে সে হতে পারে। হ্যাঁ, যেই সেই অথবা যে সে, যখন তখন। এই যে সাপেক্ষ সাপেক্ষ পদ, এই সাপেক্ষ পদগুলো দ্বারা বা কন্ডিশনাল যে শব্দগুলো, এই শব্দগুলো দ্বারা কি করা হয়? এই শব্দগুলো দ্বারা জটিল বাক্য নির্ণয় করা হয়, জটিল বাক্য তৈরি করা হয়। এখন দেখেন, আমি বলছিলাম যে মাঝখানে একটা কি থাকবে, মাঝখানে একটা কমা সাধারণত থাকে। আবার অনেক সময় এমন হতে পারে, আপনি যদি এই বাক্যটা দেখেন, যদি তুমি আসো তাহলে আমি যাব, সহজে আপনি বুঝতে ফেলবেন যে এটা জটিল বাক্য, তাই না? কিন্তু এখানে যদি আমি যদি কথাটা উল্লেখ না করি বা যদি কথাটা না থাকে, যেমন তুমি আসো তাহলে আমি যাব, তুমি আসো তাহলে আমি যাব, যদি কথাটা নাই, তাহলেও আমরা বুঝবো এটা জটিল বাক্য। অনেক সময় প্রথম অংশটা কি করা হয়, প্রথম অংশটাতে এটা সাইলেন্ট থাকে অনেক সময়, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে জটিল বাক্যের ক্ষেত্রে, জটিল বাক্য গঠনের ক্ষেত্রে এই যে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ পদগুলো এখানে যুক্ত হয়ে থাকে। এবার আসি, আচ্ছা আমি এটা জটিল বাক্য, এটাকে কি করতে হয়? এটাকে আমাদের সরল বাক্যে রূপান্তর করতে বলে, আবার অনেক সময় যৌগিক বাক্যে রূপান্তর করতে বলে। আমরা সরল বাক্য চিনেছি, তাই তো? সরল বাক্য চিনেছি। এখন এই সরল বাক্যকে যদি আমি এই জটিল বাক্যকে যদি সরল বাক্যে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম কাজ যেটা হবে, এই যে সাপেক্ষ যে পদগুলো, এগুলোকে প্রথমে উঠিয়ে দেওয়া। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে এখানে কি যদি তাহলে আছে, যদি তাহলে কে উঠিয়ে দিতে হবে। আচ্ছা, উঠিয়ে দিলাম। তাহলে দুইটা বাক্য থাকলো, একটা হলো তুমি আসো, আর একটা হলো আমি যাব। তুমি আসো, আমি যাব, এটা তো বাক্যটা হলো না, তাই না? এখন এই বাক্যটাকে কি করতে হবে? দুইটা বাক্য এখানে আছে, এটা তো সরল বাক্য হলো না, দুটো বাক্য আলাদা আছে। এটাকে একত্র করেই সরল বাক্যে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে যে অংশটা থাকে, সেই অংশটাতে যে ক্রিয়া থাকে, এটা কিন্তু তুমি আসো, এই আসোটা কি পদ? এটা ক্রিয়াপদ। এবং এটা কোন ক্রিয়া? এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। তাহলে দুটো যদি সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা কি আর সরল বাক্য হবে? না, দুটো সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য হবে না। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তো এখানে দুটো আছে, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম যে সমাপিকা ক্রিয়া থাকবে, এটাকে আপনি অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করবেন। তো অসমাপিকা, যেমন আসো, আসো এটা সমাপিকা। আমরা এর আগে আপনাদের পদ সম্পর্কে ধারণা আছে, সেক্ষেত্রে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কোনটা আমাদের ধারণা আছে, যে সমাপিকা যে ক্রিয়া বক্তব্য সম্পন্ন করে, অসমাপিকা যেটা বক্তব্য সম্পন্ন করে না, সেটা হলো অসমাপিকা, তাই তো? তাহলে এখানে এই যে তুমি আসো, এইটা সমাপিকা ক্রিয়া, আমি যাব, এই যাবটাও সমাপিকা ক্রিয়া। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমটাকে অসমাপিকায় রূপান্তর করতে হবে। রূপান্তর করতে হলে সাধারণত এই ক্রিয়ার শেষে লে যুক্ত করলে অসমাপিকা ক্রিয়া হয়ে যায়। যেমন তুমি আসলে আমি যাব, তুমি আসলে আমি যাব। যেমন একটা বাক্য, যেমন দেখেন যে যেহেতু মা ছিল না, সেহেতু কেউ তার চুল বেঁধে দেয়নি। যেহেতু মা ছিল না, সেহেতু কেউ তার চুল বেঁধে দেয়নি। এটা কি বাক্য? যেহেতু সেহেতু আছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা হলো জটিল বাক্য, তাই না? তাহলে জটিল বাক্য, এই বাক্যটাকে যদি আপনি সরল বাক্যে রূপান্তর করতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে?
এই জটিল বাক্যটাকে সরল বাক্যে রূপান্তর করতে কি হলে কি করতে হবে? প্রথমেই যেহেতু সেহেতু আপনি উঠিয়ে দিবেন। যেহেতু মা ছিল না সেহেতু কেউ তার চুল বেঁধে দেন, তাই তো? তাহলে যেহেতু সেহেতু উঠিয়ে দিলেন, তাহলে কি থাকলো? মা ছিল না, কেউ তার চুল বেঁধে দেয়নি। তাহলে এখানে কি করবেন? এখানে মা ছিল না, ছিল না, এটাকে কি করবেন? এখানে যেটা করতে হবে আপনাকে, যে মা ছিল না বলে কি লিখতে হবে? মা ছিল না বলে। এইভাবে লে, শুধু লে না বলে এটাকে আমরা কি বলছি? বলে। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এই যে বলে, এটার দ্বারা কি করা হলো? এটাকে অসমাপিকায় ক্রিয়ায় রূপান্তর করা হলো, কারণ মা ছিল না বলে এটা অসমাপিকা হয়ে গেল। ঠিক আছে? এইভাবে দুটো ক্রিয়া যখন থাকবে জটিল বাক্যের ক্ষেত্রে, জটিল বাক্যের যে দুটো অংশ থাকে, দুটো অংশের মধ্যে শর্তমূলক যে শব্দগুলো সে প্রথমে উঠিয়ে দিবেন। দেওয়ার পরে যে দুটো ক্রিয়া থাকবে, প্রথম ক্রিয়াটাকে আপনি কি করবেন? প্রথম ক্রিয়াটাকে আপনি অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করবেন। এবার আসি আমরা যৌগিক বাক্য। যৌগিক বাক্য আমরা জানি যে যৌগিককে ভাঙা যায়, আলাদা করা যায়, বিশ্লেষণ করা যায়। তাহলে যৌগিক বাক্য কাকে বলবো? যে বাক্যকে ভাঙলে বা আলাদা করলে বা বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? একাধিক সরল বাক্য পাওয়া যাবে। যে বাক্যকে ভাঙলে বা আলাদা করলে একাধিক সরল বাক্য পাওয়া যাবে, সেটাই হলো যৌগিক বাক্য। যেমন এই যে যদি তুমি আসো তাহলে আমি যাবো, এটাকে আমরা জটিল বাক্য পেয়েছিলাম। কিন্তু এখানে যদি আমি বলি তুমি আসো, তুমি আসো এবং আমি যাব, তুমি আসো এবং আমি যাব, এখানে কি আছে? এখানে দুটো সরল বাক্য আছে, একটা হলো তুমি আসো আর একটা হলো আমি যাব। কি? তুমি আসো এবং আমি যাব, এখানে দুটো সরল বাক্যকে যুক্ত করা হয়েছে। এবং এই এবংটা হলো কি সংযোগিক, যেটা কি করেছে? সংযুক্ত করেছে দুটো সরল বাক্যকে। এরকম কিছু সংযোজক আছে, যেমন ও, কিন্তু, তবুও, অতএব, ফলে, নতুবা, এবং, বরং, তথাপি, সুতরাং, সেহেতু, অথবা। আমরা একটু টুকে রাখি এগুলো। হ্যাঁ,
হয়েছে? দেখা যাচ্ছে? তাহলে এই শব্দগুলো বা এই সংযোজক দ্বারা কি করা হয়, যৌগিক বাক্যের দুটো সরল বাক্য, যৌগিক বাক্যের অন্তর্ভুক্ত দুটো সরল বাক্যকে যুক্ত করা হয়। যেমন দেখেন, যদি তুমি আসো এবং আমি যাব, তুমি আসো এবং আমি যাব, এই যে বাক্যটা, এখানে দুটো সরল বাক্য যুক্ত করা হয়েছে কি এবং দ্বারা, তাই না? এখন এটাকে যদি আপনি সরল বাক্যে রূপান্তর করতে চান, তখন কি করবেন? তখন কি করবেন? এখানেও কিন্তু ওই যে জটিল বাক্যে যেমন যদি তাহলে উঠিয়ে দিয়েছিলেন, আর একটা অসমাপিকাকে সমাপিকায়, সমাপিকাকে অসমাপিকায় রূপান্তর করেছিলেন, এখানেও তাই। এখানে আপনি প্রথমে কি করবেন, এবংটা যেটা আছে সেটাকে আপনি উঠিয়ে দিলেন, তারপরে তুমি আসো আমি যাব, তাহলে এখানে কি করবেন, স্মরণ করতে হলে আসো, এটা এই যে সমাপিকা হয়ে আছে, এটাকে আপনি অসমাপিকায় রূপান্তর করবেন। তাহলে অসমাপিকায় রূপান্তর করতে হলে কি করতে হবে, আসলে, তুমি আসলে আমি যাব। ঠিক আছে? পরিষ্কার হয়েছে? এই গেল আমাদের জটিল বাক্য, কি যৌগিক বাক্যের গঠন। তাহলে গঠন অনুসারে আমরা তিন প্রকার বাক্য পেলাম, একটা হলো সরল, জটিল এবং যৌগিক। তাহলে সরল, জটিল, যৌগিক এই তিন প্রকার বাক্য একটা থেকে আর একটাই, সরল থেকে জটিল বা যৌগিক, আবার জটিল থেকে সরল বা যৌগিক, আবার যৌগিক থেকে সরল বা জটিল, যে কোনো ভাবে আপনাকে কি করতে বলবে, রূপান্তর করতে বলবে। আমরা মোটামুটি গঠন দেখলাম এবং বাক্যগুলোকে রূপান্তর করতে হলে কি করতে হবে সেটা দেখলাম। এরপরে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু সলভ করব। এটা হলো আমাদের গঠনগত রূপান্তর। বাক্য গঠনের রূপান্তর হয়, বাক্যকে রূপান্তর করা হয় সাধারণত তিনটা প্রক্রিয়া। একটা হলো গঠনগত প্রক্রিয়া, আরেকটা হয়ে রূপান্তর করা হয় ভাবগত প্রক্রিয়া। কিগত? আরেকটা হলো ভাবগত। যেমন মনে করেন একটা বাক্য, তোমার নাম কি, তোমার নাম কি, এই যে বাক্যটা লিখেছি এটা কি বাক্য? এটা হলো একটা প্রশ্নবোধক বাক্য, তাই না? এটা হলো প্রশ্নবোধক, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এখন এটাকে আপনি কি করবেন, এটাকে আপনাকে বলা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা নির্দেশমূলক বা বর্ণনামূলক বাক্যে রূপান্তর করতে হবে। এখন একটা প্রশ্নবোধক বাক্যকে যদি আপনি নির্দেশমূলক বাক্যে রূপান্তর করতে চান, সেখানে আসলে গঠনটা কি, সেখানে গঠনটা আসলে ওইরকম, এটা গঠনের বিষয় না, এটা আসলে ভাবগত বিষয়। এটা হলো ভাবগত বিষয় যে তোমার নাম কি, এটাকে আপনি কি করবেন, নির্দেশমূলক, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, আর এই কি দ্বারা যে আপনি প্রশ্ন করেছেন সে প্রশ্ন করাও বোঝাবে না, এইভাবে আপনি রূপান্তর করবেন, তাহলে সেটা কি ভাবের পরিবর্তন। আবার যেমন দেখেন, মনে করেন যে একটা বাক্য আমি লিখেছি কি, একটা বাক্য লিখলাম যে আজ আজ বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টি হয়েছে। এই যে আজ বৃষ্টি হয়েছে, এটা কি, এটা হলো হা বোধক বাক্য, তাই না? এই বাক্যটা হলো হা বোধক। কি বলা হলো, আপনাকে না বোধক বাক্যে রূপান্তর করতে হবে। আজ বৃষ্টি হয়েছে, এটাকে যদি বলা হয় আপনি না বোধক বাক্যে রূপান্তর করেন, তাহলে সেক্ষেত্রে কি, আমরা নর্মালি জানি যে এটাকে ইয়েস এর জায়গায় নো দিলেই তো না বোধক হয়ে যায়, কিন্তু না, এখানে আপনাকে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়, অর্থাৎ আজ যে বৃষ্টি হয়েছে সেটাই যেন বোঝায়। আবার বলি কথাটা, আজ বৃষ্টি হয়েছে এটাকে বলা হলো কি, এটা হা বোধক বাক্য, আপনাকে বলা হলো কি এটাকে না বোধক বাক্যে রূপান্তর করতে। এখন এই যে হা বোধক বাক্যটাকে না বোধক বাক্যে রূপান্তর করবেন, কিন্তু না বোধক বাক্যে এমন ভাবে রূপান্তর করবেন যেন অর্থের পরিবর্তন না হয়ে যায়। আচ্ছা, আজ বৃষ্টি হয়েছে আর আজ বৃষ্টি হয়নি, দুটো কি এক কথা? দুটো কিন্তু এক কথা নয়, একটা হা বোধক একটা না বোধক, কিন্তু এখানে এমন ভাবে রূপান্তর করবেন যেন অর্থের পরিবর্তন না হয়, অর্থাৎ আজ যে বৃষ্টি হয়েছে এটা যেন বোঝায়। ঠিক আছে? আবার কিছু বাক্য আছে যেমন সে সে নির্দয়, সে নির্দয়, এই বাক্যটা কি বোঝায়, এটাকে বলা হয় নেতিবাচক, এটাকে কি বলা হয়, নেতিবাচক। তো ওই নেতিবাচক
এই বাক্যগুলো একটা হলো অস্তিবাচক, একটা হলো অস্তিবাচক, এটাকেও রূপান্তর করতে বলতে হয়। যেমন সে সদয়, সে দয়ালু, বা সে কি, সে দয়ালু, এটা কি অস্তিবাচক। কিন্তু সেটাকে যদি আপনাকে মানে নেতিবাচকে রূপান্তর করতে বলা হয়, তাহলে সেগুলো হবে মূলত ভাবগত রূপান্তর। তো আমরা এরকম কিছু ভাবগত রূপান্তরের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখব, আসলে এগুলো যেহেতু ভাবের পরিবর্তন হয়ে থাকে, এখানে আপনাকে মানে গঠন ওইরকম আছে যে এখানে মানে যেমন এই যে আপনারা ভার্বের ক্ষেত্রে পড়েন, তাই না? হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বের V1 V2 এরকম গঠন, এখানে এরকম গঠন না, এখানে মূলত ভাবের ভিত্তিতে কি করতে হবে, রূপান্তরটা করতে হবে। তাহলে আমাদের বাক্য রূপান্তরের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, একটা হলো আমাদের রূপান্তর করতে হবে কিসের রূপান্তর, একটা হলো গঠনগত রূপান্তর, একটা হলো আমাদের রূপান্তর করতে হয় ভাবগত রূপান্তর, ঠিক আছে? আর একটা হলো উক্তির পরিবর্তনের মাধ্যমেও বাক্য রূপান্তর হয়। উক্তির পরিবর্তন কি, ওই যে প্রত্যক্ষ উক্তি, আর একটা হলো পরোক্ষ উক্তির মাধ্যমে। যেমন ছেলেটি বলল আমি আমি পরীক্ষায় প্রথম হব। ছেলেটি বলল ইনভার্টেড কমার মধ্যে, উদ্ধরণ চিহ্নের মধ্যে, আমি পরীক্ষায় প্রথম হব, এটা হলো তার নিজের উক্তি। এখন এটা যদি আমি বলি, তাহলে সেটাকে কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ ন্যারেশন যেটাকে আমরা বলি, তাই না? এটা এই ধরনের পরিবর্তন, সেটা হলো উক্তির মানে উক্তির পরিবর্তনযোগ্য রূপান্তর। তাহলে বাক্য রূপান্তর তিন ভাবে হয়, একটা হলো গঠনগত রূপান্তর যেটা আমরা বললাম, আর একটা হলো ভাবগত রূপান্তর, আর একটা হলো উক্তির পরিবর্তনযোগ্য রূপান্তর। এবার আমরা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেই প্রশ্নগুলো একটু দেখবো এখন। আচ্ছা, 40তম বিসিএস এর প্রশ্ন একটু আমরা দেখি। 40তম বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছে, একটা হলো অস্তিবাচক, কি এসেছে, একটা হলো অস্তিবাচক, যেমন শহীদের মৃত্যু নেই, আমরা জানি এটা হলো নেতিবাচক, তাই না? শহীদের মৃত্যু নেই, এটা নেতিবাচক বাক্য। আপনাকে নির্দেশ করছে কি, ব্র্যাকেটে যা লেখা আছে অস্তিবাচক, তার মানে এটা নেতিবাচক থেকে অস্তিবাচকে রূপান্তর করতে হবে। তাহলে শহীদের মৃত্যু নেই, আপনি কি বলবেন? শহীদের মৃত্যু নেই, তার মানে কি, শহীদরা হলো অমর। তাহলে এই কথাটা আমরা এখানে বলতে পারি যে শহীদের মৃত্যু নেই, তার মানে অস্তিবাচকে কি হবে, শহীদরা অমর। তারপরে বাক্যটা যেটা দেওয়া আছে, ধনীরা প্রায় কৃপণ হয়। আমরা দেখেছি যে জটিল বাক্যে রূপান্তর করতে হলে কি করতে হবে, ধনীরা প্রায় কৃপণ হয়, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে কি করবেন? তাহলে ওই যে আমরা এখানে লিখেছিলাম, তাই না, যদি, তাহলে, যারা, তারা, যে, সে, যখন, তখন, যেন, তেন, এরকম। তাহলে ধনীরা প্রায় কৃপণ হয়, তাহলে কি বলবেন, যারা ধনী, তাই না? যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, হয়ে গেল। ওই যে মানে এই আপনাকে ওই শর্তগুলো মাথায় রাখতে হবে যে জটিল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে কোন কোন অপেক্ষক গুলো, সাপেক্ষ পদগুলো ব্যবহার করতে হয়। সাপেক্ষ যোজক, সাপেক্ষ সর্বনাম। সর্বনাম হলো ওই যে যিনি, তিনি, যারা, তারা, যে, সে, এগুলো হলো সর্বনাম। আর যেমন, তেমন, যেখানে, সেখানে, এগুলো হলো সাপেক্ষ, মানে সাপেক্ষ যোজক। তাহলে ধনীরা প্রায় কৃপণ হয়, তাহলে যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। তোমার সব জিনিসই দামি, এটা হলো নেতিবাচকে রূপান্তর করতে হবে। এটা হাবোধক আছে, তাই না? নেতিবাচক আছে, এটাকে মানে অস্তিবাচক আছে, এটাকে নেতিবাচকে রূপান্তর করতে হবে। তো তোমার সব জিনিসই দামি, তার মানে কি, তোমার কোনো জিনিসই কি নয়, তোমার কোনো জিনিসই বেদামি বা দামহীন বা মূল্যহীন নয়। তাহলে তোমার কোনো জিনিসই কি নয়, বেদামি বা মানে মূল্যহীন নয়, মানে মূল্য রয়েছে বা দাম রয়েছে। জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন, জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। তাহলে এটা কি বাক্যে আছে? হ্যাঁ, দেখেন এই বাক্যটা কি বাক্যে আছে বলেন তো?
জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। আচ্ছা, আমি যদি বলি যদিও তিনি জ্ঞানী তবুও তিনি বিনয়ী নন, তাহলে এটা কি বাক্য হলো? যদিও তিনি জ্ঞানী তবুও তিনি বিনয়ী নন, তাহলে এটা কি বাক্য হলো? জটিল না? তাহলে এটাকে যদি সরল করেন কি করতে হবে? জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। ঠিক আছে, জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। তাহলে জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন, এটাকে কি বলছে? এটাকে বলছে যৌগিক বাক্যে রূপান্তর। তো যৌগিক বাক্যের রূপান্তরের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো পেয়েছিলাম, তাই না? ও, কিন্তু, তবুও। তাহলে এখানে জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন, তাহলে কি বলবেন? জ্ঞানী হলেও, বাক্যটা কি? জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন, তাহলে কি বলবেন? তিনি, দুটো কথা, একটা হলো তিনি বিনয়ী নন, আর একটা হলো তিনি জ্ঞানী। তাহলে তিনি জ্ঞানী কিন্তু বিনয়ী নন, দুটো বাক্য। এই যে বলছিলাম যে আপনাকে প্রথমে বুঝতে হবে যে ক্রিয়া দুটো কি কি। এখানে দুটো ক্রিয়া, বিনয়ী, এই যে দুটো কথা আছে, একটা বিনয়ী আর একটা হলো জ্ঞানী। তাহলে কোনটা নয়? বিনয়ী নয়। তাহলে তিনি জ্ঞানী কিন্তু বিনয়ী নয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন, ভুল সকলেই করে। ভুল সকলেই করে, এটা প্রশ্নবোধক বাক্য, সরি, এটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বলেছে। ভুল সকলেই করে, তার মানে কি? ভুল সকলেই করে তার মানে কি? সবাই ভুল করে, কিন্তু এমন কেউ আছে যে ভুল করে না? তাহলে এটাকে আপনাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হলে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন তো ব্যবহার করতে হবে, আর প্রশ্নবোধক প্রশ্নসূচক এরকম শব্দ নিয়ে আসতে হবে। তাহলে ভুল কে করে না? ভুল কে করে না, তার মানে সবাই ভুল করে, তাই তো? ভুল সকলেই করে, তাহলে ভুল কে ভুল করে না? কে ভুল করে না। ওকে, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। এটাকে, এটা তো, এটা কি বাক্য? তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এটা যৌগিক বাক্য কিন্তু আছে। এখন সরল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, তাই না? তাহলে তিনি হলেও ধনী হলেও তিনি সুখী ছিলেন না, ধনী হলেও তিনি সুখী ছিলেন না। এগুলো ছিল 40তম বিসিএস এর প্রশ্ন। এবার আসেন 37তম বিসিএস। 37তম বিসিএস এর প্রশ্ন আছে, যে ভিক্ষা চায় তাকে দান করো। সরল বাক্যে রূপান্তর করতে হবে। যে ভিক্ষা চায় তাকে, যে তাকে, এটা কি? এটা হলো আপনার জটিল বাক্যে আছে, এটাকে আপনি সরল বাক্যে রূপান্তর করুন। তাহলে যে ভিক্ষা চায় তাকে দান করো, কি বলবেন? ভিক্ষুককে দান করো। হ্যাঁ, ভিক্ষুককে দান করো। ভালোবাসার দানে কোনো অপমান নেই, এটা হলো অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। নেই আছে নেতিবাচক, তাই না? ভালোবাসার দানে কোনো অপমান নেই, এটা কি করতে হবে? এটাকে আপনাকে নেতিবাচক, হ্যাঁ, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে ভালোবাসার দানে কোনো অপমান নেই, তার মানে কি আছে? অপমান নেই, তার মানে কি? সম্মান আছে। তাহলে ভালোবাসার দানে কি আছে? সম্মান আছে। আচ্ছা, আজ চাঁদ উঠেছে, নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমি বলছিলাম যে আপনি যখন নেতিবাচক বাক্যে রূপান্তর করবেন, খালি না বসিয়ে দিবেন তাতে তা কিন্তু হবে না। এটাকে আপনাকে কি করতে হবে? অর্থটা ঠিক রাখতে হবে। তাহলে আজ চাঁদ উঠেছে, তাই না? আজ চাঁদ উঠেছে, তার মানে কি? আপনাকে নেতিবাচকে রূপান্তর করতে বলছে, কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। তাহলে আমি যদি বলি আজ চাঁদ উঠেনি, তাহলে কি হলো? নেতিবাচক হলো, কিন্তু অর্থ পাল্টে গেল, তা কিন্তু হবে না। তাহলে কি বলতে হবে? আজ চাঁদ উঠেছে, তার মানে কি? ঢাকা পড়েনি। অনেক সময় মেঘে ঢাকা পড়ে না? আকাশ মেঘে ঢাকা, চাঁদ মেঘে ঢাকা। তো ঢাকা পড়লে সেটা কি হয়ে যায়? উঠে না, কিন্তু ঢাকা পড়েনি তার মানে উঠেছে। তাহলে আজ চাঁদ উঠেছে, তার মানে কি? আজ চাঁদ ঢাকা পড়েনি। তারপরে বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল আউট করা। বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল আউট করা, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। বাংলাদেশ দলের লক্ষ্য জটিল কি? ইংল্যান্ড দলকে অল আউট করা। আচ্ছা, তো বলেন তো আপনারা কি হবে? আপনারা বলেন কি হবে? বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে কি করা? ইংল্যান্ড দলকে অল আউট করা। তাহলে যা বাংলাদেশ দলের লক্ষ্য,
তা হলো, যেহেতু জটিল করতে বলছে তাই না, তাহলে যা বাংলাদেশ দলের লক্ষ্য তা হলো ইংল্যান্ড দলকে অল আউট করা, হয়ে গেল। অথবা এখানে আপনি যদি বলতে পারেন যে যারা বাংলাদেশ দল তাদের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল আউট করা। জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন। জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন, এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন, কি করতে হবে? প্রশ্নবোধক। তাহলে বাংলাদেশে জন্মেছেন, আচ্ছা জীবনানন্দ দাশ কি বাংলাদেশে জন্মেছেন, এটা কি হলো? প্রশ্নবোধক হলো। কিন্তু শুধু প্রশ্নবোধক করলে হবে না, অর্থটা পাল্টে যায়। অর্থটাকে ঠিক রাখতে হলে কি বলতে হবে? জীবনানন্দ দাশ কি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি? জীবনানন্দ দাশ কি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, তার মানে কি জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, ওকে। এবার 36তম বিশেষের প্রশ্নগুলো আমরা দেখি। ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব। কোথায় আছে চরণটা? আমরা হৈমন্তী গল্পে, তাই না? হৈমন্তী গল্পের মধ্যে পেয়েছিলাম। কার বাবা? হৈমন্তীর বাবা এই কথাটা বলেছিলেন যে ফের যদি আসি শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব। তাহলে এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। ওই যে ফের যদি আসি তবে, যদি তবে আসে, তো এই যদি তবে উঠিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে যদি তবে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি বলবো? যদি তবে উঠিয়ে দিলে ফের আসি শীতকাঠি সঙ্গে করে আসিব, তাহলে ফের আসলে, তাই না? কি বলতে হবে? ফের আসলে শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব। ওই যে আসি আসলে মানে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়েছে। তারপরে দেখেন, তাকে নির্দয় মনে হয় না। তাকে নির্দয় মনে হয় না অস্তিবাচক, এটা অস্তিবাচকে রূপান্তর করতে হবে। তাহলে নির্দয় মনে হয় না, তার মানে কি নির্দয় যদি না হয় তাহলে সে কি হবে? সদয় হবে। তাহলে নির্দয় মনে হয় না, তাকে কি সদয় মনে হয়, তাকে সদয় মনে। অধ্যয়নী ছাত্রদের তপস্যা, জটিল বাক্যে রূপান্তর করতে হবে। অধ্যয়নী ছাত্রদের তপস্যা কি হবে বলেন? অধ্যয়নী ছাত্রদের তপস্যা। তাহলে এটাকে ওই যে এটা কি বাক্য আছে? এটা কি বাক্য আছে? এটা আছে সরল বাক্য, তাই না? তো জটিল বাক্যে রূপান্তর করতে হলে আগে আপনি এখানে কর্তা আর ক্রিয়া এই দুটাকে আলাদা করেন। কর্তা কোনটা? কর্তা কোনটা? ছাত্র। আর ক্রিয়া কোনটা? অধ্যয়ন করা, তাই না? তাহলে কর্তাকে আগে আপনি আলাদা করে ফেলেন। তাহলে যারা ছাত্র তাদের তপস্যা অধ্যয়ন, যারা ছাত্র তাদের তপস্যা অধ্যয়ন। ঠিক আছে। জামিল বাড়িতে আছে, এটা হাবোধক বাক্য, তাই না? এটা কি হাবোধক? তাহলে এটাকে আপনি নাবোধক বাক্যে রূপান্তর মানে নেতিবাচক বাক্যে রূপান্তর করবেন। জামিল বাড়িতে আছে, এটা জামিল বাড়িতে নাই বললেই হতো। কিন্তু জামিল বাড়িতে নাই বললে হবে না, কারণ তাতে কি হয়ে যাবে? অর্থ পাল্টে যাবে। অর্থ ঠিক রাখতে হলে কি বলতে হবে? বাড়িতে, জামিল বাড়িতে আছে। তো বাড়িতে যদি না থাকে তাহলে কোথায় যাই? বাইরে যাই। তাহলে বাইরে যায়নি, জামিল বাইরে যায়নি বললেই তো হয়ে যায়। জামিল বাইরে যায়নি তার মানে কি বাড়িতে আছে। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত, এটা জটিল বাক্য, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে ওই যে যদি যেহেতু সেহেতু যেহেতু তাই এটা আগে উঠিয়ে দিবেন। তাহলে এটাকে উঠিয়ে দিলে দুটো বাক্যের সরল বাক্য হবে। তার ধন সম্পদ আছে, সে গর্বিত। তাহলে এখানে এই দুটো বাক্যের মধ্যে কি করবেন? সংযোজক ব্যবহার করবেন। তো এখানে তাই না বলে কি বলবেন? বলে, তার ধন সম্পদ আছে বলে সে গর্বিত। ঠিক আছে। আচ্ছা, বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, এটাকে কি বলছে? প্রশ্নবোধক বাক্য। বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। তাহলে প্রশ্নবোধক বাক্যে যদি রূপান্তর করি, যদি আমি বলি কি, তাহলে বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক
জনক কি? প্রশ্ন তো হলো ঠিকই, কিন্তু অর্থ পাল্টে গেল। তাহলে অর্থ ঠিক রাখতে হলে কি বলতে হবে? বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, এটার অর্থ ঠিক রাখতে হলে এটাকে প্রশ্নবোধক করবেন, কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। তাহলে বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক কি বা জনক নন? প্রশ্নবোধক বাক্য, বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নন? তার মানে বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নন? ওকে, এবার 35তম বিশেষ দেখি আমরা। যেমন কর্ম করবে তেমন ফল হবে। যেমন তেমন, এটা জটিল জটিল বাক্য, সরল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে সরল বাক্যে রূপান্তর করতে হলে কি বাক্যটা? যেমন কর্ম করবে তেমন ফল হবে। তাহলে কর্ম অনুসারে ফল হবে। কি হবে? কর্ম অনুসারে ফল হবে। সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নাই এখনো। বাক্যটা কি? সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো। তাহলে এখানে এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে বলছে। তো যদিও সন্ধ্যা, যেহেতু সেহেতু বললে তো হবে না। এখানে ট্রেনের খোঁজ নেই এখনো, তার মানে কি? যদিও যদিও সন্ধ্যা হয়ে এলো তবু ট্রেনের খোঁজ নেই এখনো। যদিও সন্ধ্যা এলো তবুও বা তথাপি ট্রেনের খোঁজ নেই, ট্রেনের খোঁজ নেই। ঠিক আছে, ওকে। 15 মিনিট পর তিনি এলেন, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। 15 মিনিট পর তিনি এলেন, এটা সরল বাক্য। যৌগিক করতে হলে কি করতে হবে? ওই যে শব্দগুলো, ও কিন্তু তবু অতএব ফলে নতুবা এবং বরং তথাপি সুতরাং সেহেতু অথবা, এরকম শব্দগুলো রয়েছে। তাহলে 15 মিনিট পর তিনি এলেন, কি কি করবেন, কিভাবে করবেন বলেন? 15 মিনিট পর তিনি এলেন। তাহলে এই বাক্যের কর্তা কোনটা? এই বাক্যের কর্তা কোনটা? তিনি। আর তারপরে আর একটা কথা হলো, তার সম্পর্কে বলা হচ্ছে 15 মিনিট পরে এলেন। তাহলে তিনি তিনি 15 মিনিট পর, মানে 15 মিনিট দেরি হলো। 15 মিনিট দেরি হলো, কি বলছে? কি করতে হবে? যৌগিক। 15 মিনিট দেরি হলো কিন্তু তিনি এলেন। 15 মিনিট দেরি হলো কিন্তু তিনি এলেন। তার মানে কর্তাটাকে আগে আপনাকে বের করে আনতে হবে। কর্তার সাথে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, কর্তাটাকে আগে সাইড করতে হবে, একটা বাক্যে রূপান্তর করতে হবে, বাকিগুলোকে আর একটা বাক্যে। তাহলে 15 মিনিট দেরি হলো কিন্তু তিনি এলেন। আচ্ছা, পুকুর পাড়ে এখন কেউ নেই। পুকুর পাড়ে এখন কেউ নেই, তার মানে কি? পুকুর পাড়টা এখন কি? নির্জন, জনশূন্য, তাই না? তাহলে এখানে আপনাকে কি বলতে বলছে? বলছে বলছে অস্তিবাচক, হাবাচক। ওই যে নেই বলছে, এটা নেতিবাচক হয়ে আছে, আপনাকে অস্তিবাচক করতে হবে। তাহলে পুকুর পাড়ে এখন কেউ নেই, তার মানে কি? পুকুর পাড় এখন জনশূন্য। পুকুর পাড় এখন জনশূন্য, অথবা পুকুর পাড় এখন নির্জন। কোথাও কি তিনি আছেন? এটা কি আছে? প্রশ্নবোধক বাক্য। কোথাও কি তিনি আছেন? তো কোথাও কি তিনি আছেন, এটাকে আপনাকে, এটা প্রশ্নবোধক বাক্য, এটাকে আপনাকে নেতিবাচক বাক্য করতে বলছে। তো কোথাও কি তিনি আছেন, এটা প্রশ্নবোধক, নেতিবাচক করবেন। তাহলে কোথাও কি তিনি আছেন, তার মানে কি? তার মানে এটা কি? কোথাও কি তিনি আছেন, এর অর্থ হলো যে তিনি কোনো না কোনো জায়গায় আছেন, তাই না? কোথাও কি তিনি আছেন, তার মানে এটা কি? কোথাও কি তিনি আছেন, তার মানে এটা কি দ্বারা বোঝাচ্ছে? কোথাও কি তিনি আছেন, তার মানে কোথাও নাই। এই কথার অর্থটা কি? যে কোথাও তিনি নাই, তার মানে তিনি কোথাও নাই। গোলাপটি অত্যন্ত সুন্দর, বিস্ময় সূচক বাক্য রূপান্তর করতে হবে। গোলাপটি অত্যন্ত সুন্দর, এটাকে বিস্ময় সূচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি বলবেন? গোলাপটি কি সুন্দর, গোলাপটি কি সুন্দর। এগুলো ছিল 35তম বিশেষের। আর এখানে যেহেতু এই মানে এই প্রশ্নটার ক্ষেত্রে পরিবর্তন হয় নাই, বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আগেও যা ছিল এখনো তাই আছে, তো সেক্ষেত্রে
এখানে আগের যে অর্থাৎ 35তম বিসিএস এর আগের যে প্রশ্ন সেগুলো আপনারা একটু সলভ করবেন, ঠিক আছে? যেমন একটা দেখেন, সবাই অধীনতার, এটা হলো 32তম বিসিএস এর প্রশ্ন, সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। যেমন মনে করেন ফিলিস্তিনিরা, মানে তারা অনেকটা অধীনস্থ হয়ে গিয়েছে, তাহলে কি তারা কি অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়? তার মানে কি তারা কি বলছে প্রশ্নটা, সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়, তার মানে কি এটাকে কি করতে বলছে? প্রশ্নবোধক। তাহলে অধীনতার বন্ধন মানে কি স্বাধীনতা না থাকা, স্বাধীনতা ছাড়া, স্বাধীনতাহীনতা। তাহলে স্বাধীনতাহীনতায় কেউ থাকতে চায় না। যেমন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতার চরণ আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এই বাক্যটা আসলে সেটাই দিয়েছে। অধীনতাহীনতায়, অধীনতাহীনতায় কি অধীনতাহীনতায় সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। তো প্রশ্নবোধক করতে হলে কি করতে হবে? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, ঠিক আছে? তাহলে এ ছিল আজকের আমাদের আলোচনা। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। তো এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আপনাদের একটু বেশ কিছু প্র্যাকটিস করতে হবে, বিগত সালের কোশ্চেন গুলো দেখবেন। আর এখানে আপনাদের অনুশীলনের জন্য আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালস আছে, কোর্স ম্যাটেরিয়ালস এর মধ্যে অনুশীলনের জন্য বেশ কিছু বাক্য দেওয়া আছে। আপনারা উত্তরটা না দেখে আগে নিজেরা চেষ্টা করবেন, তারপরে না পারলে উত্তরগুলো দেখবেন। আর তারপরেও যদি কোনো কিছু নিয়ে কনফিউশন লাগে সেটা আমরা কমেন্টস করবেন, সেখানে আমরা আলোচনা, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।